একটা হালকা জিদ কাজ করছে যে না আজকে ঢুকতে দেয় না, ঢুকবো না ঢাবিতে। পরীক্ষা যেহেতু দিয়েছি ইনশাল্লাহ ছাত্র হিসেবে ঢুকবো। যেহেতু আমরা ডেইলি বেসিসে পড়াশোনা করেছি, তো পরীক্ষায় ভালো মার্ক ভালো নাম্বার আসতো, তো ওখান থেকে হচ্ছে কি আমার কনফিডেন্স চলে আসে যে না, যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেতে পারে। এতটাও কনফিডেন্স না যে আমি ঢাবিতেই চান্স পাবো, যে করি। তারপরে বন্ধু বলছে, তাহলে আমিও রাজি ছিলাম। আমি যদি আমার বন্ধু জিসানের কথা থেকে শুরু করি, সে হচ্ছে 2023 এইচএসসিতে ফেল করছে। আচ্ছা। আমার বন্ধু অপু কখনো হচ্ছে প্লাস পায় নাই। আচ্ছা। আর আমি এতটাই ফাঁকিবাজ, আমি জাস্ট একটা আম্মুর কথা শুনলেই বুঝতে পারবেন। আম্মুকে যখন বলি আম্মু অ্যাডমিশন পিরিয়ড চলতেছে, মোটামুটি পড়তেছি, আমার আম্মু বলছে বাবা তুমি একদিন বাসায় আসো। আমি বলি কেন? তুমি বাসায় আইসা আমার সামনে বসে তুমি একদিন পড়বা, আমি দেখবো। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের এই কনফিডেন্ট লেভেল কিভাবে তৈরি হলো যে আমরা তিনজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? ওই দিনের গল্পটা আসলে কি ছিল? ফার্স্ট অফ অল কনফিডেন্স লেভেল কীভাবে তৈরি হলো এটা আসি। যদি বলি যখন থেকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশন জার্নি বা অ্যাডমিশন সিজন শুরু হয়, আমরা শুরু থেকে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। অফলাইন অনলাইন কোচিংয়ে আমরা যুক্ত ছিলাম এবং নিয়মিত ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট টাইম পড়াশোনার টেবিলে আমরা দিয়েছি। তো যেহেতু আমরা ডেইলি বেসিসে পড়াশোনা করেছি, তো একটা কনফিডেন্স ছিল যে না আমার এসে যাবে, যে বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় ভালো মার্ক ভালো নাম্বার আসতো, তো ওখান থেকে হচ্ছে কি আমার কনফিডেন্স চলে আসে যে না, যে আমরা তিনজনেই হয়তো তিনজনের রেজাল্ট যেহেতু আমরা তিনজন দেখেছি যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেতে পারে। ওই দিন মানে কার্জন হলে কেন আসছিলেন ঘুরতে, যদি আফফান যদি বলেন? হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নিটা ছিল 3 থেকে 4 মাসের, অনেকটা বড়ই জার্নি বলা যায়। সো আমরা সকলে খুবই স্ট্রেস ছিলাম। 25শে জানুয়ারি আমরা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের পরীক্ষাটা দিয়েছিলাম। এরপরে টেনশন কাজ করতেছিল। আপনার যখন প্রিপারেশন ভালো হবে তখন কিন্তু টেনশনটা আরও বেশি কাজ করবে যে আমি চান্স পাবো কি পাবো না। এর প্রেক্ষিতে আমরা অনেক দিন যাবৎ আমরা নিজেরা গল্প করতেছিলাম যে না একদিন স্বপ্নের ঢাবি ঘুরে আসা যাক। হঠাৎ করে কবে যাওয়া যায় সবার যখন টাইম মিলল, যে আমরা চিন্তা করলাম যে 1 ফেব্রুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাব এবং সেই অনুযায়ী ঘুরতে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা যখন যাই আসরের দিকে হবে, আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ভাই ছিলেন। আমরা যখন কার্জনে ঢুকতে যাই, কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে হচ্ছে অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে কার্জন হল, সবথেকে সুন্দর জায়গা। সো স্বভাবতই আমরা ওইখানে গিয়ে চিন্তা ভাবনা করছিলাম 3 বন্ধু যেহেতু আসছি, আমাদের স্মৃতি হিসেবে কিছু ছবি তুলবো বা ঘুরবো, আড্ডা দিব, সুন্দর একটা বিকেল কাটাবো। কিন্তু ওইখানে রেস্ট্রিকশন ছিল যে বহিরাগত ঢুকতে দেওয়া যাবে না ওই দিন। সো আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ছিল। আমরা 3 জনই হচ্ছে একটা কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম। সো আমরা একে অপরকে চিনি ভালোভাবে। এখন আমাদের একটা কনফিডেন্স ছিল এবং এর প্রেক্ষিতে হালকা খারাপ লাগা কাজ করছে। তার মানে এই না যে ভাইয়াদের প্রতি খারাপ লাগা কাজ করছে। আমি ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই, যেমন একটি ক্যাম্পাস, এটা হচ্ছে ছাত্রদের জন্যই, বহিরাগত আসবে না, এটাই স্বাভাবিক। আমাদের ক্যাম্পাসের প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা নিজেদের একটা হালকা জিদ কাজ করছে যে না আজকে ঢুকতে দেয় না, ঢুকবো না ঢাবিতে। পরীক্ষা যেহেতু দিয়েছি ইনশাল্লাহ ছাত্র হিসেবে ঢুকবো। হঠাৎ করে অনেকটা আমার প্ল্যানিংয়ে ভিডিওটা করেছিলাম, যে স্মৃতি হিসাবে রেখেছিলাম। অপু হচ্ছে ভিডিওতে আসতে চায় না, আমি হচ্ছে জোর করে ওকে নিয়ে আসছি যে আসো তুমি, আমরা করে রাখি, যখন রেজাল্ট যেদিন দিবে যদি 3 জনে চান্স হয় তখন হচ্ছে এই ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আমরা পোস্ট করব। 3 বন্ধুর মধ্যে কি অপু একটু লাজুক নাকি বেশি? ও একটু চুপচাপ। হ্যাঁ। তো তোমাকে যখন বললো যে মানে ভিডিওটা আমরা করব, অপুর কি ছিল, কি চিন্তা ছিল? আমার চিন্তা ছিল যে এখনও তো রেজাল্টটা দেয় নাই বা এতটাও কনফিডেন্স না যে আমি ঢাবিতেই চান্স পাবো, যে করি। তারপরে বন্ধু বলছে, তাহলে আমিও রাজি ছিলাম। তো আমিও ভিডিওতে বলছি যে 1 ফেব্রুয়ারি যে আসছে আমরা ইনশাল্লাহ ঢাবিতেই পড়বো, আমরা এই লক্ষ্যে আমরা এগিয়ে গিয়েছিলাম। যে আচ্ছা, ভিডিও তো করলা ধরো ফেব্রুয়ারির 1 তারিখে। হ্যাঁ হ্যাঁ। আর রেজাল্ট দিল কত তারিখ? মার্চের 6 তারিখে। মার্চের 6 তারিখ। মাস। তো এই যে মাঝখানের যে সময়টা, এই ভিডিওটা নিয়ে তখন কি চিন্তা ছিল যে আচ্ছা এরকম হয় না যে আচ্ছা আল্লাহ যদি চান্স না পাই? ভিডিওটা ছিল আমার কাছে। আচ্ছা। আর মুইন সবসময় টপার ছিল আমাদের কোচিংয়ের। আমি ওই দিনকার সব ছবিগুলো ওকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, বাট এক্সেপ্ট এই ভিডিওটা ছাড়া। আমি বলছি যেহেতু মামা আমার পরীক্ষা অ্যাভারেজ হয়েছে এবং আমার প্রেডিকশন মোটামুটি ভালো হয়, আমি বলছিলাম আমার হচ্ছে নম্বর আসবে 59 ± 2।
আচ্ছা, এরকম বলছিলাম যে আমার চান্স পাওয়াটা খুব ইয়া হবে, যে পাইলেও পাইতে পারি, বাট আমি শিওর না তোরা দুজন পাবি, এই জন্য ভিডিওটা দিলাম না, যেহেতু আমার করা, আমি যদি চান্স না পাই নিজেদের একটা ব্যাপার সেবার আছে, সো আমি ভিডিওটা দেই নাই। ইভেন আমার ফোনে এখনও ভিডিওটা আছে ডেট সহ, কবে করেছিলাম। তারপর হচ্ছে যখন চান্স পাই, আমি আমার রেজাল্টটা জানতে পারি ইফতারির আধা ঘন্টা পরে, যখন তারপর হঠাৎ করে মাথায় আসলো না ভিডিওটা তো এখন ছাড়া যায়, মোটামুটি আমার ফেসবুক থেকেই ছাড়ি, পরবর্তীতে এটা মোটামুটি বলা যায় ভাইরালই হয়, ইতিমধ্যে হচ্ছে 2 মিলিয়ন ভিউ হয়। এই প্রেক্ষিতে এই হচ্ছে ভিডিওর গল্পটা। কনফিডেন্টের যেটা হয় যে এই কোচিংয়ে যখন একসাথে কোচিং করা হয় তখন তো একজন একজনের সাথে একটা সম্পর্ক থাকে। কোচিংয়ে আসার পরে তোমাদের বন্ধুত্বটা কিভাবে তৈরি হলো? আমাদের বন্ধুত্বটা তৈরি হচ্ছিল যে আমাদের কোচিংয়ে একটা স্পেশাল বেসের ক্লাস হতো আর কি, যে 6-7 ঘন্টার মতো এতটা সময় আমরা 3 জন একসাথে কাটিয়েছি। সেখান থেকে আমরা 2জন একসাথে বসতাম, আমাদেরকে বসতে দিত না, কারণ আমরা শয়তানি করতাম, অনেক কথা বলতাম, স্যারদের ডিস্টার্ব হতো আর কি। তারপরে এইভাবে আস্তে আস্তে বন্ধু হয়ে। আচ্ছা, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা এত বেশি দুষ্টুমি করেছি যে ফার্স্ট যখন স্পেশাল ব্যাচের ক্লাস টিচার ঢুকছেন, ওই দিন আমাদের ক্লাস থেকে অর্ধেক ক্লাস করে টিচার বের হয়ে গেছেন, আমাদের ক্লাস আর উনি করাবেন না। আচ্ছা, তো যখন হচ্ছে গিয়ে রেজাল্ট দিচ্ছেন, আমরা হচ্ছে গিয়ে আমাদের কোচিংয়ের যে হচ্ছে আমাদের পরিচালক ভাই, ওনাকে আমি কল দিয়েছি, আমি নাম বলি নেই, বলছি ভাইয়া কে বলেন তো, বলে যে জিসান তুমি কল দিছো, সবগুলো যেগুলো তোমরা দুষ্টুমি করে সবগুলো চান্স পাইছো, তাই না? মানে এইভাবে ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে। তাহলে এখন কি মানে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে মেধার চাইতে দুষ্টুমি বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই, অবশ্যই পরিশ্রম লাগবে ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে। তবে দুষ্টুমির একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা বাসায় মোরলেস পড়তাম, তো যখন একসাথে থাকতাম তখন দুষ্টুমি আমরা করতাম, কারণ হচ্ছে একঘেয়েমি কাজ করতো বাসায় পড়ালেখায়। একটা যদি আমরা বলি যে ডিপ্রেশনও অনেক সময় অনেকে ডিপ্রেসড হয়ে যায়, তো যদি বলেন যে এটা মাইন্ড রিফ্রেশমেন্ট করার একটা সময় ছিল হচ্ছে গিয়ে আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো। পড়ালেখার চেয়েও এখানে আমাদের বেশি ফোকাস থাকতো হচ্ছে গিয়ে যে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, নিজেদের মাইন্ডটা আরও ফ্রেশ করে নেওয়া, যাতে বাসায় যে আবার মানে ফ্রি মাইন্ডে পড়তে পারি, কোনো বাড়তি টাইম অন্য কোথাও আর দেয়া না লাগে। আমি একটু অ্যাড করতে চাই, আমাদের একটা গ্রুপ ছিল, যেই গ্রুপে আমরা ডেইলি অন এ বেসিস 1.5 থেকে 2 ঘন্টা ডিসকাশন করতাম, কেউ সাধারণ জ্ঞান নিয়ে, কেউ ইংলিশ নিয়ে, যে অনলাইনে সময় কাটাইতেছি। যার যেটা সমস্যা হতো, মানে আমার একটা টপিকে প্রবলেম, তো আমি ওইটা নিয়ে ডিসকাস করতাম, তো আমাদের হয়ে যেত, অত ঝামেলা হতো না। অনেকের আছে না যে অ্যাডমিশন টাইমে একা একা হয়ে যায়, কষ্ট অনেকবার, আমাদের ব্যাপারটা ছিল না। আমাদের টিচারদের কাছে খুব কম যাওয়া লাগছে, আমরা নিজেরাই নিজেদের সমাধান করে ফেলতাম। আলাদা যে এক্সামগুলা, আমি মানে গ্রুপে অনেক এক্সাম সাপ্লাই করতাম, ওরা বিরক্ত হয়ে যেত আমার অনলাইন পৃথিবীর যত এক্সাম আছে, যত জিকে এক্সাম আছে, সবগুলা এসে লিংক দিতে যেত এক্সাম দিই। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে ওদের কথা শুনে মনে হচ্ছে আমি টপারদের সাথে বসে আছি, আচ্ছা, বাট এটা একদমই না। এখানে যারা ভিডিওটা দেখবেন মধ্যবিত্ত স্টুডেন্ট, আমি বলা যায় টপার না, বাট মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি যদি আমার বন্ধু জিসানের কথা থেকে শুরু করি, সে হচ্ছে 2023 এইচএসসিতে ফেল করছে। আচ্ছা, আমার বন্ধু অপু কখনো হচ্ছে প্লাস পায় নাই। আচ্ছা, আর আমি এতটাই ফাঁকিবাজ, আমি জাস্ট একটা আম্মুর কথা শুনলেই বুঝতে পারবেন। আম্মুকে যখন বলি আম্মু অ্যাডমিশন পিরিয়ড চলতেছে, মোটামুটি পড়তেছি, আমার আম্মু বলছে বাবা তুমি একদিন বাসায় আসো। আমি বলি কেন? তুমি বাসায় আইসা আমার সামনে বসে তুমি একদিন পড়বা, আমি দেখবো। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। না, এটা মানে সব গার্জিয়ানে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম ওই একই, বাবা মা আমরা যদি পড়িও মানে বাইরে গিয়ে পড়লাম না কি করলাম, তাদের সবসময় হয়তো চিন্তা থাকে যে আমরা দুষ্টুমিই করি। আচ্ছা, দর্শকদের জন্য বলতে চাই যে শুধুমাত্র মেধা বলতে আমরা যেটা বুঝি যে অনেক পড়াশোনা করবে, অনেক ভালো রেজাল্ট করবে এবং তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, বিষয়টা এরকম না। আমরা আজকের যারা অতিথি তাদের গল্প শুনে এই বিষয়টা ভালো লাগছে যে একজন এইচএসসিতে ফেল করেছে এবং সে এখন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় 36। আমি এই জিসানের কাছ থেকে শুনতে চাই, জিসান তোমার এই গল্পটা শুনতে চাই। তো আমি হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের শরীয়তপুরের গোসাইরহাট থেকে আসছি। আমার স্কুল ছিল ইদিলপুর পাইলট হাই স্কুল, যেটা মানে খুবই সুনামধন্য একটা স্কুল। তো ওখান থেকে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে গিয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজে ভর্তি হই। মোটামুটি হচ্ছে এই উচ্চ মাধ্যমিকে ভালো মতোই পড়াশোনা করি, বাট আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে 2023 সালের হচ্ছে ম্যাথে আমার ফেল চলে আসে। তো ফেল চলে আসার পরে তো স্বাভাবিকভাবেই ডিপ্রেশন আমার মানে ঘাড়ে চেপে বসলো।
কিন্তু আমার বাবা মা ওনাদেরকে উপরে আল্লাহ আছেন, তারপরে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা এতটাই সাপোর্টিভ ছিলেন যে এটা বলে বোঝানোর মতো না। আমি যে আপনাকে বলেছি আগেই যে আমি আমার মামার বাসাতে থেকে পড়াশোনা করেছি, মানে উনি আমার সাথে এমনভাবে বিহেভ করছে যে আমি যেন যুদ্ধ জয় করে আসছি, মানে ফিল করছি। এটা কোনো ঘটনাই না, এটা কোনো, উনি একবার বলেন নাই, মানে বলতো যে জীবনে কত কিছু হয়ে যায়, এটা তো একটা ফিল, এটা কোনো ব্যাপার না। মানে ওনারা মানে শারীরিকভাবে এতটা হেল্প করছে, আমার মনে হয় না আমি কোনো দিন এইচএসসিতে ফিল করেছি। আমার মনে হয়েছে না আচ্ছা আমি আবার কামব্যাক দিব, মানে সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে, এটা কোনো ব্যাপার না। আমার এখনও পর্যন্ত ওইটাকে কোনো মেজর কোনো ঘটনা মনে হয়নি।